আচ্ছা, এদিকে সবাই খেয়াল করেন, আমি আরেকটু ভালো করে বোঝাই দিই আপনাদের, তারপরে আবার চেষ্টা করেন। খেয়াল করেন, আমি এখানে কয়েকভাবে আপনাদেরকে বোঝাই আইড্রপার টুলের কাজ আসলে কিভাবে করা যায়। আমি এখানে বাম পাশে কিছু কালার নিয়েছি এবং এখানে কিছু স্ট্রোকও নিয়েছি, দুইটা স্ট্রোকও নিয়েছি। এবার ডান সাইডে একটু বড় একটা শেপ নিয়েছি, এই শেপটাকে আমি বিভিন্ন কালার করতে চাচ্ছি। তো আইড্রপার টুলে গেলাম, এই টুলে যাওয়ার পর এখানে যেটাতে ক্লিক করব সেই কালার নিবে, এটা তো বুঝলাম। এবার শুধুমাত্র কালারেই না, আমরা যদি স্ট্রোকেও ক্লিক করি তাহলে ওই স্ট্রোকের কালার নিয়ে নিবে। এই স্ট্রোকে ক্লিক করলে এই স্ট্রোকের কালার নিয়ে নেবে। এরপর যেটা বলছিলাম যে কিছু যদি আপনি আগে ফন্টের স্টাইলও আমরা আইড্রপার টুল দিয়ে পিক করতে পারি। দেখেন, এটাতে আইড্রপার টুলে গেলাম, এখান থেকে যেটাতে ক্লিক করব সেই কালার নিয়ে নেবে, ফন্ট স্টাইল নিয়ে নেবে। এমনকি যে স্ট্রোকে দিলেও স্ট্রোকও নিয়ে নেবে, কিন্তু স্ট্রোকে এখানে বোঝা যাচ্ছে না। যেভাবে দেখালাম এটা সবাই চেষ্টা করেন, কারোর বুঝতে অসুবিধা হলে বলবেন। একদম সহজ টুল। আইড্রপার টুল দিয়ে তাহলে কি কি পিক করা যায়? ফিল কালার, স্ট্রোক কালার, ফন্ট, গ্রেডিয়েন্ট, এগুলো সবই হচ্ছে আইড্রপার টুলের সাহায্যে পিক করা যায়। বোঝা গেল? আচ্ছা, এরপরের টুলে যাই আমরা। খেয়াল করেন, এখানে আইড্রপার টুলের ভিতরে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে মেজার টুল। সাব্বির ভাই, আপনি হয়তো ক্লাসের রুলস জানেন না। জানেন, আমি যখন কথা বলবো আপনি তখন মাউসটা ছেড়ে দিবেন, কথা বলবেন না। মেজার টুলে যাওয়ার পর, মানে আইড্রপার টুলের সেকেন্ড টুল হচ্ছে মেজার টুল। এটাতে থাকা অবস্থায় আপনি যদি এখান থেকে এই পর্যন্ত আসেন, মানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে, তাহলে এটুকু দূরত্ব এখানে আপনি পেয়ে যাবেন। যদি আমি আবার এখান থেকে এটুকু আসি, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু কতটুকু আছে, মেজারমেন্ট দেখা যাবে। তো আমাদের এই টুলটার প্রয়োজন নেই, কারণ দেখেন এটার সাইজ আমরা যদি সিলেক্ট করি তাহলে এখানে পিক্সেল আকারে আমরা দেখতে পারি। এই যে 244 পিক্সেল সাইজ আছে, এটা এখান থেকে এতটুকু 244 পিক্সেল সাইজ আছে। তো আমার প্রয়োজন নেই মেজার টুলে যাওয়া, ঠিক আছে? তো আমাদের এখানে দরকারি টুল হচ্ছে আইড্রপার টুল। আচ্ছা, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজ কীভাবে কাজ করে? ব্লেন্ড টুল, মনে করেন আমি যদি একটা উদাহরণস্বরূপ দেখাই, একটা বৃত্ত থেকে যদি চাই একটা চতুর্ভুজ ব্লেন্ড হয়ে যাবে, মিলে যাবে, ঠিক আছে? এই দুইটাকে ধরলাম, একটা বৃত্ত আর একটা কি চতুর্ভুজ। ভাই, আপনার নাম কি? হ্যাঁ, মাউসটা ছেড়েছেন আপনি? আমি একটু আগে এই ভাইকে বকলাম, একটা নতুন কিছু দেখানো হচ্ছে, আপনি যদি এখানে না খেয়াল করেন তাহলে আপনি ওটা বুঝবেন না, আবার আপনাকে আলাদা করে বোঝাতে হবে। এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এই ব্লেন্ড টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখানে কি হচ্ছে? এখানে বৃত্ত থেকে চতুর্ভুজ হচ্ছে, আর চতুর্ভুজ থেকে বৃত্তের যে একটা ব্লেন্ড, মানে মিশে যাচ্ছে, ঠিক আছে? এটা শুধুমাত্র শেপে না, কালারেও হয়। এটা শুধুমাত্র শেপে না, কালারেও হয়। আমি যদি একটু দেখাই, দুইটার কালার আমি দুই রকম দিচ্ছি, লাল সবুজ। এবার আমি যদি ব্লেন্ড টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন লাল থেকে সবুজের একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট আছে। এটা কিভাবে করা যায়? এটা সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, এরপর আনগ্রুপ করতে হবে।
তাহলে দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, এখানে অনেক হচ্ছে শেপ তৈরি হয়েছে। তো এই জিনিসটা আপনারা সবাই একটু চেষ্টা করেন, তো আমি যেটা দেখালাম এটা করার চেষ্টা করেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমি যেটা দেখালাম আমি আরেকবার দেখাই, অনেকে পারছেন না। আমি একটা বৃত্ত নিচ্ছি আর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এবার এই দুইটাকে আমি ব্লেন্ড করব। তো দুইটার কালার দুই রকম দিয়ে দিই। এটা সিলেক্ট করে এর কালারটা আমি ডিফারেন্ট করি, এটা সিলেক্ট করে আমি এর কালারটা ডিফারেন্ট করি। দুইটা সিলেক্ট করলাম, করার পরে ব্লেন্ড টুলে থাকা অবস্থায় এটাতে একটা ক্লিক করবো, এটাতে একটা ক্লিক করবো, তাহলে কালারের মানে ব্লেন্ড হয়ে যাবে। এবার এটাকে আপনাদের কাজ হচ্ছে আনগ্রুপ করতে হবে। কিভাবে করবেন, এটা সিলেক্ট করে এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন সবাই, এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এটা এখন আনগ্রুপ করতে হবে, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এটা করেন তো দেখি সবাই। আচ্ছা ব্লেন্ড টুলটা দেখলেন তাই না, এটার মাধ্যমে আমরা দুইটা কালারের মধ্যকার কালারগুলো নিতে পারবো, ব্লেন্ড করতে পারবো। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা ব্লেন্ড টুলটা দেখলাম, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আসছে স্প্রে, হচ্ছে স্যাম্বল স্প্রে টুল। এই টুলে থাকা অবস্থায় আপনার একটা স্যাম্বল সিলেক্ট করতে হবে। স্যাম্বল কোথায় পাবেন, উইন্ডো থেকে এই যে স্যাম্বল, এই যে স্যাম্বল, উইন্ডো থেকে স্যাম্বলটা নেবেন। এই যে এই প্যানেলটা, এখানে কিছু ডিফল্ট স্যাম্বল রয়েছে, যেমন এখানে একটা ফুল রয়েছে। এই স্প্রে টুলে থাকা অবস্থায় এভাবে আপনি স্যাম্বল স্প্রে করতে পারবেন। এক জায়গায় ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো হচ্ছে ফুল তৈরি হবে। তো সবাই এটা চেষ্টা করেন। এর পরের টুল হচ্ছে স্যাম্বল স্প্রে টুল। আচ্ছা যারা বুঝতে পারেননি তারা এদিকে খেয়াল করেন। আমরা একটু আগে যে টুলটা দেখলাম ব্লেন্ড টুল, তারপরের টুলটা হচ্ছে স্যাম্বল স্প্রে টুল। এই টুলে থাকা অবস্থায় স্যাম্বল স্প্রে করা যায়। তো আমাদের ডান সাইডে যে প্যানেল আছে, প্যানেলে আপনাদেরকে একটা প্যানেল আনতে হবে, সেটার নাম হচ্ছে স্যাম্বল। এটা উইন্ডো থেকে এই যে নিচের দিকে একটু খুঁজলে পেয়ে যাবেন, এই যে স্যাম্বলস। এটা শিফট কন্ট্রোল F11 প্রেস করলেও চলে আসবে। তো এই প্যানেলে থাকা অবস্থায় আপনি চাইলে এখান থেকে ডিফল্ট ফুলও নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে এই স্যাম্বল লাইব্রেরি মেনু থেকে, একটু সবাই এদিকে মনোযোগী হন, স্যাম্বল মেনু লাইব্রেরি থেকে এখান থেকে অনেক ধরনের স্যাম্বল পেয়ে যাবেন। তো এই ধরনের স্যাম্বল আপনি নিয়ে আসতে পারেন। যেমন আমি এখান থেকে ফুল নিলে ওটা ভালো লাগে। আচ্ছা এখান থেকে একটা কিছু নিচ্ছি। এখানে অনেক ধরনের স্যাম্বল পেয়ে যাবেন। ফ্লাওয়ারটাই মনে হয় বেশি ভালো হবে। প্রথমটা যদি চাপ দিয়ে ধরে রাখেন, ওখানে স্প্রে হতে থাকবে, ফুল টান দিলে এইভাবে হতে থাকবে। এরপর স্যাম্বল স্প্রে টুলের যদি রাইট বাটন ক্লিক করেন, সবাই দিকে মনোযোগী হন, স্যাম্বল স্প্রে টুলে যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে স্যাম্বল হচ্ছে মুভমেন্ট করা যাবে। দেখেন এটা ক্লিক করে এটা ডানে বায়ে সরাই নিচ্ছি। এক জায়গায় দলা হয়েছিল, এগুলো সেকেন্ড টুলে ক্লিক করে এটা হচ্ছে সরিয়ে সরিয়ে ফেলছি। এরপর এটা কি আছে, এটা কাছাকাছি করছে, এই ফাঁকা জায়গা পূরণ করে দিচ্ছে। এটা আমাদের জন্য দরকারি কোনো টুলস না, তারপরেও দেখে রাখেন, সবাই চেষ্টা করেন, পারবেন। এই যে এখানে লাইব্রেরিতে ক্লিক করে ফ্লাওয়ারটা সিলেক্ট করেন, ফ্লাওয়ার নিয়ে এটা স্প্রে করেন। দেখি সবাই ফুলটা নিতে পারছে কিনা। আচ্ছা এদিকে খেয়াল করেন। এরপর এর ভিতরে যে টুলগুলো আছে এগুলো আমাদের অত দরকার নেই। এটা ঘুরাবে, এটা
ই করবে, এগুলো আমাদের দরকার নেই। এরপর কলাম গ্রাফ টুল। কলাম গ্রাফ টুলের কাজ কি? এরকম যদি আপনি একটা বাউন্ডারি তৈরি করেন, এর ভিতরে আপনার একটা গ্রাফ তৈরি হবে। আপনি চাইলে এখানে এর যে মানগুলো হয়, এই মানগুলো দিয়ে, এটা অঙ্কের মতো আমাদের গণিত বইয়ে হচ্ছে লাস্টের দিকে ত্রিকোণমিতির পরে হয়তো এই ধরনের অঙ্ক ছিল, তাই না? পরিসংখ্যানের অঙ্ক ওই টাইপের। এখানে মান দিলে সেই অনুযায়ী এই গ্রাফ তৈরি হবে। তো এগুলো আমাদের দরকার নেই। এর ভিতরে অনেকগুলো আছে। এর ভিতরে দেখেন, আমি যদি একটু পায়ে যাই, পাই গ্রাফ টুল, এটা একটা বৃত্ত তৈরি করলাম। এবার এখানে প্রথমটার মান দিলাম আমি 30%, তারপরেটার মান দিচ্ছি 40%। এই দিয়ে আমি যদি টিক চিহ্ন দিই, 30 আর 40, এভাবে দুইটা তৈরি হয়েছে। তিনটা, যে কটা মান দিবেন সেই কটা পাই তৈরি হবে। ঠিক আছে? এগুলো অঙ্কের মতো, এগুলো আমাদের দরকার নেই। এরপরের টুলসটা হচ্ছে কলাম টুল। এই কলাম বলছি কেন, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় আমি আর্টবোর্ডের রিসাইজ করতে পারবো। সবাই একটু মনোযোগী হন, এদিকে খেয়াল করেন ভাই, সবাই একটু এদিকে খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ। ভাই এদিকে একটু খেয়াল করেন, এদিকে একটু খেয়াল করেন। এখানে আর্টবোর্ড টুলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর্টবোর্ডটা আমি নিয়েছিলাম নিউ ফাইল নিয়ে প্রথম দিকে, তাই না? তারপর এটা আমরা অন্যান্য টুল, এই সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা আমরা ধরতে পারি না। এটা শুধুমাত্র এই আর্টবোর্ড টুল দিয়ে ধরতে পারবো। আর্টবোর্ড টুলে আসার পরে আমরা দেখতে পারবো আর্টবোর্ডের সাইজ কতটুকু আছে। এই যে এখানে ওয়াইড এবং হাইটে, আর এক্স আর ওয়াই হচ্ছে কর্নার বরাবর মাপ। ওটা আমরা দেখব না, আমরা দেখব ওয়াইড এবং হাইট। তো এখানে আমি চাইলে এই যে এখানে বাউন্ডিং বক্স আছে, বাউন্ডিং বক্স থেকে লম্বা করতে পারবো আর্টবোর্ড, চাইলে চওড়া করতে পারবো, আবার চাইলে একটা নির্দিষ্ট মাপ দিতে পারবো। আমি চাচ্ছি ওয়াইডে 1500 পিক্সেল হবে, 1500 লিখে দিলাম। এই যে আড়াআড়ি 1500 পিক্সেল হলো। আর হাইটে আমার দরকার হচ্ছে 500। তাহলে এই যে উচ্চতায় হাইটে হয়েছে 500 পিক্সেল এবং চওড়া হয়েছে 1500 পিক্সেল। এটা হচ্ছে আর্টবোর্ড টুল থেকে আমরা আর্টবোর্ড রিসাইজ করতে পারবো। এরপর আর্টবোর্ড চাইলে অল্টার চেপে ধরে ডুপ্লিকেট নিতে পারবো, অল্টার চেপে ধরে এর ডুপ্লিকেট নিতে পারবো। আর্টবোর্ডও মাল্টিপল আর্টবোর্ড নেওয়া যাবে। তো আপনারা সবাই যেটা করবেন, আর্টবোর্ড টুলে যাবেন, আপনাদের অলরেডি 1000x1000 আছে, আপনারা 800x1200 আর্টবোর্ডের ওয়াইড চওড়ার মাপ দিবেন 1200, চওড়ার মাপ দেবেন 1200 আর হাইটের মাপ দিবেন 800। এটা করে দেখান তো। চওড়া হবে 1200 আর হাইট হবে 800। এই মাপে আপনারা আর্টবোর্ড তৈরি করে দেখান। আচ্ছা, সবাই পেরেছেন তাই না? পেরেছেন? আপনি বুঝেছেন? 800x1200 পেরেছেন আর্টবোর্ডের সাইজ নিতে? আর্টবোর্ড ডুপ্লিকেট নিতে পারছেন? অল্টার চেপে ধরে আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় অল্টার চেপে ধরে টান দিতে হবে। আর্টবোর্ড টুলে থেকে অল্টার চেপে ধরে মাল্টিপোর্ট আর্টবোর্ড নিয়ে দেখেন তো, পারছেন? আর্টবোর্ড টুলে থেকে অল্টার চেপে টান দিবেন, দেখবেন ডুপ্লিকেট আর্টবোর্ড চলে এসছে। আবার এই আর্টবোর্ড কোনটা সিলেক্ট আছে সেটা বুঝবেন কিভাবে? যেটা সিলেক্ট তার আশপাশ দিয়ে বাউন্ডিং বক্স শো করবে, এবং এই অবস্থায় আপনি চাইলে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে আর্টবোর্ড ডিলিট করে দিতে পারেন, অথবা কিবোর্ডের ডিলিট বাটন চেপে আর্টবোর্ড ডিলিট করে দিতে পারবেন। তো এটা করেন তো সবাই, মাল্টিপল আর্টবোর্ড নেন এবং সেই আর্টবোর্ড ডিলিট করে দেখান। লাস্টেরটা ডিলিট হবে না, একটা অবশ্যই রাখতে হবে।
আচ্ছা, এরপরে টুল আছে স্লাইস টুল। এটা আমাদের দরকার নেই, এটার কাজ আমাদের কাজের সাথে নাই, এটা দরকার নাই। এরপরে আসছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল তো আমরা শর্টকাট কি ইউজ করি হচ্ছে কিবোর্ডের স্পেস, মানে সব থেকে বড় যে বাটনটা আছে কিবোর্ডের মাঝে নিচের দিকে, এটাকে স্পেস বলে। এটা আমি যে কোনো টুলে থাকা অবস্থায় স্পেস চেপে ধরলে হাত হয়ে যাবে, এবং এটাই হচ্ছে হ্যান্ড টুলের কাজ। হ্যান্ড টুলের কাজ কি, এই টুলে থাকা অবস্থায় আমি ডানে বাঁয়ে আর্টবোর্ডটাকে সরাতে পারবো। এটা করেন তো সবাই, এই হ্যান্ড টুলে থেকে আর্টবোর্ডটাকে ডানে বাঁয়ে সরিয়ে দেখেন সবাই পারছেন কিনা। আর্টবোর্ডকে ডানে বাঁয়ে সরাতে হলে এই হ্যান্ড টুলে যেতে হবে, এবং এই টুলে আসার প্রয়োজন নেই আপনাদের। এই যে কোনো টুলে থাকা অবস্থায় স্পেস চেপে ধরে মাউসের লেফট বাটন সরাবেন, সরে যাবে। এর ভিতরে আছে প্রিন্ট ট্রিলিং টুল, এটা দরকার নাই। এরপর আসছে জুম টুল। এই জুম টুলের কাজ কি? জুম টুলের কাজ জুম করা। নর্মালি ক্লিক করব যেখানে, সেখানে জুম হবে। আর যদি অলটা চেপে ক্লিক করি, অলটা ধরলে দেখেন ওই যে কার্সর ওখানে মাইনাস হয়ে যাচ্ছে, তখন জুম আউট হবে। যেখানে ক্লিক করব সেখানেই জুম ইন জুম আউট হবে। আর নর্মালি ক্লিক করলে জুম হবে। এখন এটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় না, আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় অলটা চেপে ধরে চাকাটা ঘুরানো। অলটা চেপে ধরে চাকাটা ঘুরানো, এতে জুম ইন জুম আউট করা খুব সহজ হয়ে যায়। আরও একটা সিস্টেম আছে, কন্ট্রোল ধরে প্লাস চাপ দিলে জুম ইন হতে থাকবে, কন্ট্রোল চেপে ধরে মাইনাস চেপে ধরলে জুম আউট হতে থাকবে। এবং এটা যদি দূরেও সরে যায়, এই সব জায়গায় আমি আর্টবোর্ড আর খুঁজে পাচ্ছি না। সবাই এদিকে মনোযোগী হন ভাই, আমি আর্টবোর্ড খুঁজে পাচ্ছি না। এখন কীভাবে খুঁজে পাবো? কন্ট্রোল 0 চাপ দিলে আর্টবোর্ডটা মাঝ বরাবর চলে আসবে। কন্ট্রোল 1 চাপ দিলেও হবে, কন্ট্রোল 1 চাপ দিলেও হবে। আচ্ছা, আমি একদম শুরু থেকে শুরু করব। আমাদের টুলস মোটামুটি সব শেষ, তাই না? এবার আমি আপনাদের এগুলো সব আবার রিভাইজ দিব। সোয়াসেস প্যানেল, এটা দেখানো তো অলরেডি আছে। সোয়াসেস প্যানেল দেখাইছি না আপনাদের, কালারের যে সোয়াসেস প্যানেল, তারপরে কালার দেখাইছি, স্টোক দেখাইছি, ট্রান্সফর্ম দেখাইছি, প্রপার্টিজ দেখাইছি। ট্রান্সফর্ম আর প্রপার্টিজ দেখাতে হবে, ওগুলো দেখাবো। এখন তার আগে আমি সব কিছু আপনাদের আবার রিভাইজ দিব। আজকে আপনাদের 12তম ক্লাস। এই 12 দিনে আপনাদের যা যা দেখানো হয়েছে ওইগুলো আমি আবার একটু রিমাইন্ড করাবো। যেখানে জরুরি বিষয়গুলো, ওইগুলো দরকারে আপনাদের আবার হচ্ছে করতে বলবো। আর যেগুলো অতটাও জরুরি না সেগুলো আমি জাস্ট দেখিয়ে যাব। তো সবাই একটু সিরিয়াস হন, মনোযোগী হন। আমি প্রথম থেকে আসি। প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করলাম, প্রথম হচ্ছে ইন্টারফেস। এরপর এখানে মেনু বারটা শো হচ্ছে। মেনু বার থেকে আমি প্রথমে ফাইল থেকেও নিউ নিতে পারি, নিউ ডকুমেন্ট, আবার এই যে ক্রিয়েট নিউ থেকেও নিউ ডকুমেন্ট নিতে পারি। তো আমি এখানে ক্রিয়েট নিউ থেকেও যা নিব, এই ফাইল থেকে নিউ থেকেও যা নিব, আবার হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করলে যা হবে সব একই। কন্ট্রোল এন দিলেও নিউ ডকুমেন্ট আসবে। এখন সবাই একটু ভালো করে মনোযোগী হবেন, বিশেষ করে যারা পরবর্তীতে ক্লাসে এসেছেন। আপনি লেট করে এসেছেন না, আপনি একটু ভালো করে মনোযোগী থাকেন। এখন দেখেন এখানে কিছু মুড আছে, রিসেন্ট, মানে যেগুলো রিসেন্টলি ফাইল নেওয়া হয়েছে। এখানে সেভ, আমার কোনো ফাইল এখনও সেভ করা নাই। এরপর আসছে মোবাইল, কিছু মোবাইলের সাইজ দেওয়া আছে, যেমন আইফোন 6, 7, তারপরে বিভিন্ন মোবাইলের সাইজ দেওয়া আছে। এরপর ওয়েব বলতে আমরা ওয়েবসাইটে যা দেখি, মানে কম্পিউটার স্ক্রিনে যা দেখি, এগুলো ওয়েব। যেমন আমাদের কম্পিউটারের স্ক্রিন সাইজ কত বলতে পারবেন? 1080x1920, মনে থাকবে? কম্পিউটারের যে উচ্চতা এটা হচ্ছে 1080 পিক্সেল, আর যে চওড়া সেটা 1920 পিক্সেল। এই যে এইটা সেই সাইজ। আর যখন আপনারা অনলাইনে বিভিন্ন সাইজ সার্চ দিবেন, তখন প্রথমে চওড়ার মাপ পাবেন, তারপরে হচ্ছে উচ্চতার মাপ পাবেন। এটা মনে রাখবেন। ওখানে ওয়াইড হাইট উল্লেখ করা থাকে না, তো আপনি কি করে বুঝবেন কোনটা ওয়াইড কোনটা হাইট? প্রথমে চওড়ার মাপ থাকবে, তারপরে উচ্চতার মাপ থাকবে। এরপর খেয়াল করেন, এখানে আমি একটা, যেহেতু নতুন ডকুমেন্ট নিচ্ছি, এটার একটা নাম দেওয়া যেতে পারে। নামটা কি দিব? আজকে আপনাদের ক্লাস 12, আমি এই নামটা দিচ্ছি। এরপর পরিমাপের একক, আমরা পরিমাপের একক কি কি বুঝি? ইঞ্চি বুঝি, সেন্টিমিটার বুঝি, ফুট বুঝি, এগুলো বুঝি। কিন্তু এই পিক্সেলও একটা পরিমাপের একক।
পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চিস, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এরকম অনেক ধরনের পরিমাপের একক আছে। আমরা সাধারণত পিক্সেলে কাজ বেশি করি, কিছু ক্ষেত্রে ইঞ্চিতে কাজ নিয়ে করি, মিলিমিটারে নিয়ে করি, তো সেটা কাজ বুঝে যে ধরনের কাজ সে ধরনের, কিন্তু আমরা বেশিরভাগ সময় পিক্সেলে নিয়ে কাজ করব। এবং আমরা ডিফল্টভাবে আমরা 1000/1000 মানে চওড়াও দেবো 1000 পিক্সেল, উচ্চতাও দিব 1000 পিক্সেল। এবং এখানে আর্টবোর্ড থাকবে একটাই। এখানে ব্লিড দেওয়া যায়, ব্লিড সম্পর্কে আমি আপনাদের বিজনেস কার্ড ডিজাইনের ক্লাসে ভালো করে বোঝা, মানে ব্লিড আপাতত বোঝার দরকার নেই। এরপর হচ্ছে কালার মুড। কালার মুড বলতে কি বোঝেন? যেগুলো আমরা অনলাইনে দেখি, ফোনে হোক, কম্পিউটার স্ক্রিনে, এগুলো হচ্ছে RGB, এগুলো হচ্ছে RGB কালার মুড হবে ওয়েবের জন্য। আর CMYK হচ্ছে যেগুলো আমরা প্রিন্ট করি। প্রিন্ট বলতে যেগুলো হচ্ছে ব্যানার, পোস্টারে প্রিন্ট করা হয়, ওইটা হচ্ছে CMYK হবে। তো আমি আপাতত RGB কালার মুড রাখছি। আর এখানে রাস্টার ইফেক্ট 300 PPI দিবেন। ডিফল্টভাবে 72 PPI থাকতে পারে, 300 PPI মানে রাস্টার ইফেক্ট। PPI এর পূর্ণরূপ হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। 300 দিলে 1 ইঞ্চির ভিতরে 300 ডট মানে 300 পিক্সেল থাকবে, যেটা কিনা কোয়ালিটি অনেক ভালো হবে। তো আমি 300 PPI দিয়ে ক্রিয়েট নিউ দিচ্ছি। আমাদের একটা আর্টবোর্ড তৈরি হলো, যেটা কিনা 1000 পিক্সেল/1000 পিক্সেল। ভালো করে সিরিয়াসলি মনোযোগী হবেন সবাই। এখানে প্রথম টুলটা হচ্ছে সিলেকশন টুল। এটা ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল আর ল্যাসো টুল, এই চারটাই আমাদের অবজেক্ট সিলেক্ট করার কাজে ব্যবহার করা হয়। অবজেক্ট সিলেক্ট করার কাজে এখানে এই টুল অনেকের কম থাকতে পারে, এটা কম থাকে। যদি কম থাকে তাহলে বেশি করবেন কিভাবে? এই যে টুলবার থেকে এই যে বেসিক থাকে, বেসিক থাকলে এই যে এক লাইন আছে, আমি চাইলে এখানে ক্লিক করে 2 লাইন করতে পারি, কিন্তু এখানে দেখেন টুলস অনেক কম আছে। তো আমি এটা বেশি করবো কিভাবে? উইন্ডো থেকে টুলবার থেকে অ্যাডভান্স করব, তাহলে আমাদের যেগুলো দরকার সেই ধরনের টুল চলে আসবে। এইবার প্রথম 4টা টুল হচ্ছে সিলেকশন করার টুল, সিলেক্ট করার কাজ, মানে কোনো কিছু ধরা, এটা হচ্ছে সিলেকশন টুল। এই প্রথম টুলের শর্টকাট কি হচ্ছে? ভি দিয়ে আমরা সিলেকশন টুলে আসতে পারি। আমি কোনো একটা অবজেক্ট নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। এটা কি কালার আছে? সাদা এবং কালো, ফিল এবং হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালারে হোয়াইট আছে, ফিল কালার হোয়াইটের উপর, হোয়াইট আর্টবোর্ডের উপর বোঝা যাচ্ছে না, তো আমি এটা একটা অন্য কালার দিচ্ছি। আর স্ট্রোক কালার বেশিরভাগ সময় আমরা নান করে রাখবো। এই প্রবলেমটা আমি অনেকের দেখছি, আপনারা ডিজাইন করেন কিন্তু স্ট্রোক কালারটা থেকে যায়, আপনারা স্ট্রোক কালারটা নান করে দিবেন, সিলেক্ট করে এই স্ট্রোক কালারটা নান করে দিবেন। এবার এই অবজেক্টটা সিলেক্ট করার জন্য সিলেকশন টুল, এর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ধরুন কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্কর সিলেক্ট করার কাজ, এই নির্দিষ্ট অ্যাঙ্কর সিলেক্ট করে এটা আমি চাইলে কার্ভ করে ফেলতে পারছি, তাই না? এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আর নর্মাল সিলেকশন টুলে থাকা অবস্থায়ও চাইলে আমরা 4টা কর্নারই কার্ভ করতে পারবো। কিভাবে সেটা? আমি এটা সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন 4 কর্নারে 4টা ডট দেখতে পাচ্ছেন, এই যে ডটে ক্লিক করে ধরে টান দিলে এটা কার্ভ হয়ে যাবে। দ্বিতীয়ত এখানে 9টা না 8টা হচ্ছে বাউন্ডিং বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এবং মাঝখানে নাই, এখানে একটা, এখানে একটা, আর নিচে 3টা। তো এই যে ছোট ছোট বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা কি জন্য দিয়েছে? এটার সাহায্যে আপনি শেপ রিসাইজ করতে পারবেন। রিসাইজ, এই যে এখানে ক্লিক করে টান দিলাম, এখানে ক্লিক করে টান দিলাম। কখন ক্লিক করছি? যখন মাউসের কাছে এরকম থেকে এরকম হয়ে যাচ্ছে, তখন আমি চাইলে এটাকে রিসাইজ করতে পারবো। শুধুমাত্র রিসাইজই না, আমরা চাইলে এই যে মাউসের কার্য যখন এই কর্নার থেকে এরকম হয়ে যাবে, তখন আমি চাইলে রোটেট করতে পারবো। রোটেট মানে ঘুরানো, এই যে এটা চাইলে এরকম ঘুরানো যাবে। ও দেখেন, আমি একটা যখন শেপ ক্রিয়েট করব, তখন
এই শেপটা যদি রেশিও ঠিক রাখতে চাই, চারটা বাহুই সমান রাখতে চাই, তাহলে আমরা কি প্রেস করব? শিফট প্রেস করলে চারটা বাহুই সমান হয়ে যাবে। এবং পরবর্তীতেও যদি এটা আমি রিসাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট ধরে যদি টান দিই, তাহলে এটা চারটা বাহু সমান থেকে বড় হবে অথবা ছোট হবে। এরপর আমাদের কাজ করার ক্ষেত্রে যে সমস্যা নতুনদের জন্য হয় সেটা হচ্ছে ডিজাইন হচ্ছে মানে আর্টবোর্ডটা জুম ইন জুম আউট করা। জুম ইন জুম আউট করার বিষয়টা আপনাদের একটু ভালো করে আত্মস্থ করতে হবে। যারা নতুন আছেন তাদের জন্য বলছি, অলটা চেপে ধরে যদি আমি মাউসের চাকাটা ঘুরাই, তাহলে এটা জুম ইন হবে, জুম আউট হবে, অলটা চেপে ধরে। আবার কোনো কাজে আমার একটু আর্টবোর্ডটা হারিয়ে গেল, আর্টবোর্ডটা 100%-এ আনতে যাচ্ছি, Ctrl-0 অথবা Ctrl-1-এ প্রেস করতে হবে, তাহলে আর্টবোর্ডটা মাঝ বরাবর চলে আসবে। এইবার ধরেন আপনি ডানে বাঁয়ে সরাবেন, তাহলে কিবোর্ডের বড় যে কিটা আছে স্পেস, ওটা চাপ দিয়ে ধরে ডানে বাঁয়ে সরাতে হবে, তাহলে ডানে বাঁয়ে সরানো যাবে, উপর নিচে করা যাবে। আবার এখানে কিছু স্লাইড দেওয়া আছে, যে স্লাইডের মাধ্যমে আপনি উপর নিচে ডানে বাঁয়ে সরাতে পারবেন। আবার নর্মালে উপর নিচে করতে হলে শুধুমাত্র মাউসের চাকাটা ঘোরাতে হবে, তাহলে উপরে অথবা নিচে আসা যাবে। আচ্ছা, এরপর সিলেকশন দেখলাম, সিলেকশন টুলের সাহায্যে বড় করা যাবে, মুভ করা যাবে, একটা অবজেক্টকে ডানে বাঁয়ে সরানো যাবে। ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই যে রাউন্ডেড কর্নার করা যাবে, যে কোনো একটা কর্নারকেও আমরা রাউন্ডেড কর্নার করতে পারি। এবার দেখেন, আমার সিলেকশন করার বিষয়ে আমি আরেকটু বলি। আমি প্রথমত এইটা সিলেক্ট করলাম, এবার আমি চাচ্ছি একই সাথে এটাও সিলেক্ট করি, তাহলে এটা আবার ক্লিক করলাম, এটা ডিসিলেক্ট হয়ে গেল। এটা সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? শিফট ধরে আমি এটা ক্লিক করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে, মনে থাকবে সবার। এইবার শিফট ধরে এটা ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্ট করে আমি এটা যদি কালার চেঞ্জ করি, তাহলে এই তিনটা যেহেতু সিলেক্টেড আছে, এই সিলেক্টেড অবজেক্টগুলো কালার চেঞ্জ হলো। শুধুমাত্র তাই না, আমি যদি চাই শিফট ধরে যদি ড্র্যাগ করি, এই ড্র্যাগের ভিতরে যতগুলো অবজেক্ট থাকবে বাউন্ডারি, এই যে এই চার কোণার ভিতরে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি উপরে দুটো সিলেক্ট করতে হলে এভাবে উপরে দুটো সিলেক্ট করে এই দুটো চাইলে আমি মুভ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবই করতে পারবো। দেখেন এটা মুভ করছি, চাইলে কালার চেঞ্জ করতে পারছি, সবই করা যাবে। এই হচ্ছে সিলেকশন করার বিষয়। আর আশা করি আপনারা সিলেকশন করা, জুম ইন জুম আউট করা এগুলো সম্পর্কে ক্লিয়ার। এরপর ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? সেম কালার সিলেক্ট করায়। দেখেন এখানে ক্লিক করেছে, এই দুইটা সেম কালার, এই জন্য এই দুটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর সিলেকশন টুলে যেতে হবে, তারপর কালার চেঞ্জ করতে হবে। এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ, মানে এ সেম কালার সিলেক্ট করে। ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় সেম কালার, এই কালার এখানে একটাই আছে। আচ্ছা আমি একটু দেখাই, দেখেন ম্যাজিক ওয়ান টুলে থেকে আমি যদি এটাই ক্লিক করি, কয়টা সিলেক্ট হবে? এইগুলোও সিলেক্ট হবে, এটাও সিলেক্ট হবে। দেখেন এইগুলোও সিলেক্ট হয়ে গেছে, কারণ একই রঙের কালার। তো ঘুম আসছে সবার? ঘুম আসছে না? তো সেম কালার সিলেক্ট হয়ে গেল। আমি এটা চাইলে কালারও চেঞ্জ করতে পারি, চাইলে এটা সিলেকশন টুল থেকে মুভও করতে পারি। এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ, সেম কালার সিলেক্ট করতে পারে। ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে একটা বাউন্ডারি তৈরি করলাম, এর ভিতরে যে অবজেক্টগুলো থাকবে সেইগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। তাহলে প্রথম টুল চারটার কাজ আপনারা কি বুঝতে পারলেন? এরপর পেন টুল। পেন টুলটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদের ভালোভাবে শেখানো হয়েছে। পেন টুলে থাকা অবস্থায় আমি এভাবে একটা চারকোনা শেপ বানালাম, যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই শেষ করেছি। দেখেন এখান থেকে শুরু করলাম, একটা ক্লিক
2টা ক্লিক, 3টা ক্লিক, 4টা ক্লিক, এই যে যেখানে শুরু করেছিলাম ওখানেই ক্লিক করলাম। তো এখানে মানে একদম যেখানে শুরু করছিলাম সেখানেই হচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে, ওর নিচে ডান সাইডে দেখেন একটা গোল চিহ্ন দেওয়া আছে, ওখানে ক্লিক মানে একদম এক্স্যাক্টলি সেম জায়গায় ক্লিক হয়েছে। এভাবে সবাই একটা করে বক্স বানাবেন পেন্ডুলের সাহায্যে। এরপর একটা এরকম একটা দেখেন এখানে 2টা ক্লিক করলাম, 3 নাম্বার ক্লিকের সময় এবার ড্র্যাগ করলাম, উপরে একটা কার্ভ হলো, এখানে আবার ক্লিক করে এখানে ক্লিক করে এরকম একটা বক্স বানালাম। এরপর এখানে ক্লিক করলাম, নিচে ক্লিক করলাম এইভাবে, আবার এখানে ক্লিক করে এইভাবে একটা পাতার মতো একটা শেপ বানালাম। এই যে আমি যে এইগুলো বানালাম এরকমভাবে আপনারা এরকম 3টে জিনিস আপনারা সবাই বানিয়ে দেখেন পেন টুলের সাহায্যে, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা টুল। হয়েছে সবার? আচ্ছা, এটা করা কাজ, তাও অনেকের ভুল হচ্ছে, ভুলে গিয়েছে, এটা স্বাভাবিক, এটা একটা কঠিন টুল। এরপর পেন টুলের ভিতরে আরও 3টা টুল আছে, এই টুলের কাজ দরকার নেই, কারণ এইগুলো নর্মালি পেন টুলে থাকা অবস্থায় আমরা ওইগুলোর অ্যাক্সেস নিতে পারি। এরপর কার্ভেচার টুল, এই টুল দিয়ে একটা বৃত্ত তৈরি করা যায়, সহজ বিষয়। এরপর আসছে টাইপ টুল, সব আর্টবোর্ডে যা আছে সব ডিলিট করে ফেলেন, আর্টবোর্ডে যা আছে সব ডিলিট করে ফেলেন। এবার আমি টাইপ টুলটা ভালো করে বোঝাই আপনাদের। করেছেন সবাই? সিলেক্ট করে ডিলিট করে ফেলেন, করেছেন সবাই? এবার দেখেন টাইপ টুলে থাকা অবস্থায়, এই টুলে থাকা অবস্থায় আমি এখানে একটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করাতে লরেন ইপসাম আসছে, যে লেখার সাইজ হচ্ছে 12 পিটি। আমি এই কন্ট্রোল প্যানেল থেকে দেখতে পাচ্ছি, চাইলে এখান থেকে সাইজটা বড় করতে পারি, অথবা সিলেকশন টুলে গিয়ে এই ক্যারেক্টার প্যানেল থেকে আমি বড় করতে পারি। কিভাবে বড় করছি? 3ভাবে বড় করা যাবে। প্রথমত এই আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখলে বড় হবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে ছোট হবে। এরপর এখানে নির্দিষ্ট একটা মান লিখে দেওয়া যাবে, এখানে আছে 71, আমি যদি চাইলে এখানে 100 লিখে দেবো, 100। এবার কিবোর্ডের এন্টার প্রেস করলে 100 পিটি হয়ে যাবে এই লেখাটা। এরপর আমি যদি চাই ডান সাইড থেকে, এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, 6, 7, 60, 72 এরকম কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, আমি চাইলে যে কোনোটা এখান থেকে ক্লিক করে সেই সাইজটা নিতে পারি। এরপর আমি যদি চাই এইটাকে বড় করব অন্য একভাবে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করলে সিলেকশন টুলে থাকা অবস্থায় এর 6, 7, 8টা হচ্ছে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন, যে কোনো বাউন্ডিং বক্সে থাকা অবস্থায় শিফট ধরে বড় করবেন। শিফট ধরে বড় করলে এটা রেশিও ঠিক থেকে আপনি এর ফন্টের সাইজ বড় করতে পারবেন। যদি শিফট না ধরেন সেক্ষেত্রে এরকম এর রেশিও নষ্ট হয়ে লেখার আকৃতি বিকৃত হয়ে যাবে। তো এটা একটু করে দেখান তো সবাই। আমি যে কয়টা প্রসেস আপনাদের দেখালাম, এই কয় প্রসেসে আপনারা লেখাটা বড় করে দেখান। 4-5টা প্রসেস দেখাইছি, এই প্রসেসগুলো থেকে আপনারা লেখার সাইজ বড় করেন। তিন চারটা প্রসেসে আমি যে লেখার সাইজ বড় করা দেখালাম, এটা কি সবাই পেরেছেন? এটা পাবেন হচ্ছে উইন্ডো থেকে টাইপে যাবেন, উইন্ডো থেকে টাইপ, এটা টাইপ যদি শো না করে তাহলে এই অ্যারো চিহ্ন, এই যে এই অ্যারো চিহ্ন থেকে ক্লিক করে করে নিচের দিকে আসতে হবে। আর এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করলেই চলে আসবে, কন্ট্রোল চেপে ধরে টি দিলে ক্যারেক্টার প্যানেল চলে আসবে। ক্যারেক্টার প্যানেল থেকে বড় করা তো সবাই দেখলেন, তাই না? এটা তো অলরেডি আপনাদের পারা কাজ। আবার দেখেন টাইপ টুলে থাকা অবস্থা আমি এটা ক্লিক করলাম,
72 পিটি সাইজ আসছে, এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি, সিলেকশন টুল থেকে আবার বড় করতে পারছি, আবার চাইলে এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে এভাবে বড় করতে পারছি। আমার কাছে সবথেকে ইউজার ফ্রেন্ডলি মনে হয় এই যে এটা ধরে শিপ ধরে এভাবে বড় করা, আর দ্বিতীয়ত এখানে মাউসের কার্সরটা রেখে চাকাটা ঘোরানো। এই এই যে লেখাটা লেখা আছে এখানে রেখে মাউসের চাকা ঘুরাইলে নিচের দিকে ঘুরাইলে ছোট হবে, আর উপরের দিকে ঘুরাইলে বড় হবে। এই হচ্ছে প্রসেস। এখন একটু সবাই এদিকে খেয়াল করেন, টাইপ টুলে থেকে ক্যারেক্টার প্যানেল থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। দেখেন এই টুলে থাকা অবস্থায় এই ডান সাইডে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ধরেন আমার এই ফন্টটা পছন্দ হলো, আমি এটাতে ক্লিক করলাম, এই ফন্ট হয়ে গেল। ঠিক আছে, সব ফন্টের ছোট হাতের বড় হাতের অক্ষর হয় না, যেমন এই ফন্টের সব কিন্তু বড় হাতের অক্ষর, এর কোনো ছোট হাতের অক্ষর নেই। সব ফন্টের ফ্যামিলি হয় না। ফন্ট সম্পর্কে আপনাদের বোঝাইছিলাম না একদিন। দেখেন এটা সিলেক্ট করলাম, করে এখানে দেখেন এর ডান পাশে 91 লেখা রয়েছে, তার মানে এর 91টা ভেরিয়েশন আছে, মানে এর ফ্যামিলিতে 91 জন আছে, কেউ চিকুন, কেউ মোটা, কেউ লম্বা, এরকম বিভিন্ন ভেরিয়েশনের আছে। আমি যদি এটা সিলেক্ট করি, করার পরে এই সেকেন্ড অপশন, এই যে ডিফল্ট লেখা রয়েছে, এখান থেকে যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখেন এই চিকন এবং লম্বা, এবার আস্তে আস্তে লম্বা, বেঁকা সব রকম আছে। এই ফন্টের এটার বলে ফ্যামিলি, 91টা ফ্যামিলি। এরপর এর দেখেন 15টা ফ্যামিলি আছে, 15টা এই ফন্টের নাম কি একটা নাম, বান শিফট না কি একটা। তো এই ফন্টের ফ্যামিলি হচ্ছে 15টা। এই দেখেন এখানে 15টা ভেরিয়েশন আছে, চিকন, মোটা, চওড়া, এরকম কয়েকটা ভেরিয়েশন আছে। এই ফন্টটা কিন্তু ছোট হাতের অক্ষরও আছে, বড় হাতের অক্ষরও আছে, তাই না? আবার এর চাইলে আমরা বড় হাতের করতে পারি, ছোট হাতের করতে পারি, কিন্তু কিছু কিছু ফন্ট আছে যেগুলো বড় হাতেরই হয়, ছোট হাতের আর হয় না। যেমন এই ফন্টটার খেয়াল করেন, এটা সব বড় হাতের, ছোট হাতের অক্ষর নেই। এরপর আমি এই ক্যারেক্টার প্যানেল সম্পর্কে আপনাদের আরেকবার একটু রিমাইন্ড করাই দিই। খেয়াল করেন এটা আমি 2 লাইন করছি, এখানে ক্লিক করেছি, এখানে দেখেন একটা দাগ লাফাচ্ছে, তার মানে আমি যদি এখন কিছু লিখি এখান থেকে লেখা শুরু হবে। আমি এখানে লিখতে চাচ্ছি না, তাই এদিকে খেয়াল করেন, এখানে কিছু লিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা 2 লাইন করব। তাহলে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করলে এটা 2 লাইন হয়ে যাবে। এইবার এই 2 লাইনকে অবশ্যই এটা সিলেক্টেড থাকতে হবে। প্রথমটা তো সাইজ বড় করা, লেখার সাইজ বড় করা, এটা তো বুঝলাম। সেকেন্ডটা কি? সেকেন্ডটার কাজ হচ্ছে 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ানো। এবার দেখেন আমি এর মান বাড়াচ্ছি, এই লাইন আর এই লাইনের মধ্যে দূরত্ব বেড়ে ফাঁকা হয়ে যাচ্ছে, বোঝা গেল? এরপর এটার কাজ কি? এটা 2টা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ায়। তো এটার জন্য অবশ্যই একটা জায়গায় ক্লিক করে রাখতে হবে, এভাবে করলে কোনো কাজ হবে না। এর জন্য আমাকে টাইপ টুলে যেতে হবে, যে ধরেন ই আর এম এর মধ্যে মাঝখানে একটা ক্লিক করলাম, করে এবার যদি এর মানটা বাড়াই তাহলে কি হবে? ই আর এম এর মধ্যে দূরত্ব বাড়বে। আমি ডিফল্টভাবে 200 পিটি দিলাম, এর মধ্যে এখন 200 পিটি ফাঁকা ই আর এম এর মধ্যে। এরপর এটা হচ্ছে সবগুলো লেখার মাঝে দূরত্ব বাড়ায়। এই যে অ্যারো চিহ্ন থেকে আমি 200 নিয়ে দেখাচ্ছি, দেখেন লেখার মাঝে দূরত্ব বাড়িয়ে দিয়েছে, তাই না? এরপর খেয়াল করেন এইটা লেখার আকৃতি বিকৃত করে ফেলে। অরিজিনাল লেখার যে একটা স্পেক্ট রেশিও, এটা পারফেক্ট, কিন্তু এর মান যদি আপনি বাড়ান তাহলে এর অরিজিনাল স্ট্রাকচার নষ্ট হয়ে বিকৃত হয়ে লম্বা করে দেবে, এটা চওড়া করে দেবে আকৃতি বিকৃত করে। তো এগুলো আমরা সচরাচর করব না। আর এটা মূল জায়গা থেকে একটু উঁচুয় অথবা নিচে পাঠাবে, আর এটা রোটেট করবে, এটা দরকার নেই। আর এটা দিলে অল ক্যাপস হয়ে যাবে, আর এইগুলো আমাদের দরকার নেই, এগুলো একটাও ইউজ করার দরকার নেই। এইটা ইউজ করব অল ক্যাপস, সবগুলো হাতের লেখা বড় হাতের হোক। আমি যে বিষয়গুলো বললাম এটা সবাই একটু ট্রাই করেন তো দেখি। 2 লাইন করবেন, করে আমি যা যা বললাম এগুলো একটু প্র্যাকটিস করেন। কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে ডাক দেন।
আচ্ছা, আমি যে বিষয়গুলো দেখালাম এটা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমি এক একে সবগুলো শেষ করব। এর ভিতরে আরেকটা টুল আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইপ 1 পাত টুল। সবাই দিকে মনোযোগী হন। আমি খুব অল্প সময়ের ভিতরে অলরেডি 4:48 বেজে গেছে, অল্প সময়ের ভিতরে সব টুল আমি আপনাদের বোঝাবো। সবাই সিরিয়াসলি বোঝার চেষ্টা করেন। দেখেন, টাইপ 1 পাত টুলটা গুরুত্বপূর্ণ। এটা কাজ করে বৃত্তের উপরে। আমি একটা বৃত্ত নিলাম, বৃত্ত অথবা যে কোনো পাতের উপরে, স্ট্রোকের উপরে আমি এটি স্ট্রোকে কনভার্ট করলাম। এবার যদি আমি টাইপ 1 পাত টুলে যাই এবং এখানে একটা ক্লিক করি, তাহলে আমি যা লিখবো তাই পাতের উপরে লেখাটা হবে। তো এটা আপনারা অলরেডি বুঝেছেন এবং সামনে এটা আমি আপনাদের আরও ভালোভাবে বোঝাবো। এবার লাইন টুল, লাইন সেগমেন্ট টুল, এটাতে থাকা অবস্থায় আপনি চাইলে যে কোনো লাইন নিতে পারবেন। এবার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিবেন, একটা দাগ তৈরি হবে। তো এই দাগের কোনো ফিলও নেই, স্ট্রোকে নেই, শুধু পাত রয়েছে। আমি যদি চাই এর স্ট্রোক কালারটা ব্ল্যাক দিয়ে এর পিটিটা বাড়াই দিতে পারি এবং এগুলো সবগুলো সিলেক্ট করে আমি চাইলে, দেখেন এখানে চাইলে এভাবেও বাড়াতে পারি, কিন্তু আইড্রপার টুল দিয়ে যদি আমি এটাতে ক্লিক করে দিই তাহলে সবগুলো এইভাবে বাড়বে। এই হচ্ছে বিষয়। আর এর ভিতরে যে টুলগুলো আছে এগুলো আমাদের অতটা দরকার নেই। এরপরে আছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, স্টার। এগুলো একদম সহজ এবং এগুলো আপনাদের খুব ভালোভাবে বোঝাইছি। আমার মনে হয় না এটা আবার রিপিট বোঝানোর দরকার আছে। এরপর আসছে পেইন্ট ব্রাশ টুল। এই ব্রাশ টুলের সাহায্যে আমি যে কোনো এরকম কলমের মতো করে আমি দাগাতে পারবো এবং এটা স্ট্রোকে দাগ হবে। স্ট্রোকে চাইলে স্ট্রোকের থিকনেস বাড়াতে পারবো। এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এবং এই ব্রাশ টুলের সাহায্যে আরও মজার মজার কাজ করা যায়। এরপর খেয়াল করেন, এটা শেপার টুল। এটা দরকার নেই, এটা এর মাধ্যমে এই যে এভাবে ত্রিভুজ বানানো যায়, চতুর্ভুজ বানানো যায়, ও দরকার নেই। এরপর আসছে স্মুথ টুল। ওই কোনো দাগ বেঁকা হয়ে গেলে টান দিলে এটা বেঁকাটা একটু সোজা স্মুথ করার চেষ্টা করে। পেন্সিল টুলটাও হচ্ছে ওই ব্রাশ টুলের মতো এভাবে এভাবে দাগ টানা যায় এবং এটা হচ্ছে স্ট্রোকে হয়। এরপর আসছে ইরেজার টুল। এটা গুরুত্বপূর্ণ। ইরেজার টুলটা, ইরেজার টুলে থাকা অবস্থায়, আচ্ছা অবশ্যই আপনাকে একটা শেপ নিতে হবে। শেপটা ফিল কালারে থাকতে হবে, স্ট্রোকেও হবে। তো ইরেজার টুলে থাকা অবস্থায় মাউসের কার্সরে একটা ছোট বৃত্ত দেখা যাবে। এই বৃত্ত দিয়ে আমরা চাইলে যে কোনো শেপ কাটতে পারি। এটা কিন্তু হচ্ছে টাইপ, মানে লেখা টেক্সটগুলো কাটতে পারবে না। টেক্সট আগে ক্রিয়েট আউটলাইন না করলে এটা কাটা যাবে না। এই সম্পর্কে আমি পরবর্তীতে বলবো না। তো ইরেজার টুলের কাজ হচ্ছে শেপকে মুছে ফেলা। তো এই মোছাটা ধর নর্মালি এরকম মুছছি, আমার দরকার এই বৃত্তটা একটু বড় দরকার। তাহলে কি করব, কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে রাইট সাইড, ওইটাতে চাপ দিয়ে ধরে রাখলে এটা বড় হবে বৃত্ত সাইজ, আর লেফট বাটন ক্লিক করলে ছোট হবে। তো এভাবে আমি চাইলে এটা কাটতে পারবো। এখন কথা হচ্ছে এই কাটাটা আমার সোজা নাও হতে পারে, এরকম চোখের আন্দাজে হাতের আন্দাজে নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা সোজাভাবে কাটবো কিভাবে, অলটা চেপে ধরে এইভাবে টান দিব। অলটা চেপে ধরে টান দিলে যে বাউন্ডারি তৈরি হবে ওইটুকু কেটে যাবে। আশা করি ইরেজার টুলটা বোঝাতে পেরেছি, তাই না? এরপর আসছে রোটেট টুল। রোটেট টুলের সাহায্যে কোনো একটা অবজেক্টকে আমরা রোটেট করতে পারবো। আমি আপনাদের অলরেডি এটা দেখাইছি। ধরেন এরকম একটা লম্বা বৃত্ত নিলাম, নিয়ে আমি যদি রোটেট টুলে থাকা অবস্থায় এই সেন্টারটা আমি এখানে ক্লিক করি অলটা চেপে। এবার আমরা জানি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, হ্যাঁ আসেন। আচ্ছা খেয়াল করেন, আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি। আমি যেহেতু এটা ঘুরাবো, রোটেট করব, সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি 360। এবার আমি যে কয়টা সংখ্যায় ওই জিনিসটা ঘুরাবো সেই কয়টা সংখ্যা দিতে পারি। যেমন আমি 7 দিলাম। আচ্ছা, বাই দেওয়া হয়নি, ভাগ, এরকম একটা স্লাইড হয় না, ওইটা হচ্ছে ভাগ। এবার আমি 7 দিলাম, দিয়ে কপি দিব। এবার কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হতে থাকবে এবং আমি 7টা একদম মাপের রোটেট করতে পারলাম। এই হচ্ছে রোটেট টুলের কাজ। রোটেট টুলের ভিতরে রিফ্লেক্ট টুল আছে। রিফ্লেক্ট টুলের কাজ কি, যদি আমি এখানে একটা বৃত্ত নিই ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই সাইডের এই অ্যাঙ্করটা ধরে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্করটা ধরে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এবার যদি এটাকে আমি রিফ্লেক্ট করতে চাই, সেক্ষেত্রে এই রোটেট টুলের মাঝে সেকেন্ড টুলটা রিফ্লেক্ট টুল, এটাতে অলটা চেপে যদি এখানে ক্লিক করি
এবং দেখেন এখানে একটা অপশন আসছে আপনি কত ডিগ্রিতে এটা রিফ্লেক্ট করতে চান। ডিফল্টভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তো আমি কপি দিলে এটা এই পাশে মুভ করেছিল, এবার এই পাশে মুভ করে রয়েছে। এটা হচ্ছে রিফ্লেকশন টুলের কাজ। এটার বিকল্পও আছে। রাইট বাটন ক্লিক করে দেখেন আমি যদি একটা শেপ নিই এবং রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এর ভিতরে এই যে রিফ্লেক্ট, ওর বিকল্প আছে এইটা, ঠিক আছে। এরপর রিফ্লেক্টের পরে এই যে এইটা হচ্ছে অবজেক্টকে একটু ছোট বড় করা, এগুলো আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারি। এগুলো আমাদের অত জরুরি না। এটা উইথ টুল, কোনো স্ট্রোককে মোটা করা যায়, চিকুন করা যায়, এটা অতটা জরুরি না। এরপর এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলে যদি আসি তাহলে আরও 2-3টা আসলো। এর ভিতরে প্রথমটা দিয়ে ছোট বড় করা যাচ্ছে, তারপরে সেকেন্ডটা দিয়ে হচ্ছে এরকমভাবে বড় করা যাচ্ছে। এটাতে প্রত্যেকটা আলাদা আলাদা কর্নারকে ছোট বড় করা যাবে। আচ্ছা, এই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। এরপর শেপ বিল্ডার টুলটা আমাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ। শেপ বিল্ডার টুলের কাজ কি? এটা পাথফাইন্ডারের অনেকটা বিকল্প মনে করেন। ভাই পিছনে আপনারা কি মনোযোগী না? ওই এদিকে খেয়াল করেন, দেখেন পাথফাইন্ডার টুল, পাথফাইন্ডার যে প্যানেলটা আছে এটার বিকল্প বলা যায় হচ্ছে শেপ বিল্ডার টুল। আমি ধরেন এই দুইটা ধরলাম, পাথফাইন্ডারে ইউনিট করলে তো এই দুইটা অ্যাড করা যায়, তাই না? আমরা এই একই কাজ শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করলে এই দুইটা অ্যাড হয়ে যায়। আবার যদি মনে করি মাইনাস ফ্রন্টের কাজ করব, অলটা চেপে ধরে যেখানে ক্লিক করব সেটা কেটে যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের ভিতরে আছে লাইভ পেইন্ট বাকেট টুল। গত কয়েকদিন আগে দেখাইছিলাম যে যদি কোনো মাল্টিপল অবজেক্ট নেওয়া হয়, ধরেন এই অবজেক্টগুলো কয়েকটা নিলাম, কয়েকটা অবজেক্ট নিলাম। এবার যদি লাইভ পেইন্ট বাকেট টুলে যাই, এখানে একটা ক্লিক করলাম, কিবোর্ডের আমি যদি এখান থেকে কালার সোয়াসেসে যাই, একটা করে কালার রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন না, রাইট অ্যারো চিহ্নতে ক্লিক করব একটা করে, আর এখানে ক্লিক করব। দেখেন এখানে কালার চেঞ্জ হবে। এবার হবে হলুদ, এখানে ক্লিক করব হলুদ হবে, এবার হবে সবুজ, এবার হবে নীল। এইভাবে আমি চাইলে যে কোনো কালার এখানে খুব সহজে চেঞ্জ করতে পারবো এবং অলটা ধরে আমি যে কোনো কালার পিকও করতে পারবো কোনো ছবি থেকে। এটা আমি আপনাদের গত কয়েকটা ক্লাস আগে আপনাদের খুব ভালোভাবে দেখাচ্ছিলাম। আমি জাস্ট এখন আপনাদের রিমাইন্ড করাচ্ছি, রিভাইজ দিচ্ছি। এরপর এই টুলটা আমাদের দরকার নেই, পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা আমাদের অত কোনো কাজের না। এরপর আসছে ম্যাশ টুল। ম্যাশ টুলের সাহায্যে গ্রেডিয়েন্ট টাইপের হচ্ছে কালার নিয়ে করা যায়। এর ভিতরে গ্রেডিয়েন্ট টুলটা গুরুত্বপূর্ণ, যা আমি ক্লাসের শুরুর দিকে দেখাইছিলাম, তাই না? আজকের ক্লাসের শুরুর দিকে গ্রেডিয়েন্ট দেখাইছি না? দেখাইছি কি? দেখাইছি, হ্যাঁ হ্যাঁ। এরপর আইড্রপার টুল দিয়ে আপনাদের ক্লাস পরবর্তীতে শুরু করলাম, ব্লেন্ড টুল দিয়ে শুরু করলাম। এর ভিতরে আরও কয়েকটা বিষয় নিচের দিকে যদি আপনাদের একটু মনে করিয়ে দিই, এখানে খেয়াল করেন আমি যখন একটা অবজেক্ট নিব, এই অবজেক্টের কালার কি কি আছে এখানে বোঝা যাবে। এখানে ফিল কালার আছে, এটা স্ট্রোক কালার কি আছে? স্ট্রোক কালার কি আছে আপনি বলেন তো? নান রয়েছে, তাই না? নাই কিছু। আমি চাইলে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে একটা কালার নিতে পারি। এখানে রেড কালার নিলাম, এটা অনেক 1 পিটিতে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এখান থেকে যদি আমি পিটির মানটা বাড়াই, মানে মাউসের কার্সরটা এখানে নিয়ে এসে ক্লিক করে যদি আমি মাউসের চাকাটা ঘুরাই উপরের দিকে, তাহলে এর মানটা বাড়বে। লক্ষ্য করছেন এখানে স্ট্রোকের মানটা বেড়ে মোটা হয়ে যাচ্ছে। চাইলে এর কালার এখান থেকেও চেঞ্জ করা যাবে, ব্ল্যাক করলে ভালো বোঝা যাবে। তো এই হচ্ছে স্ট্রোকের কাজ। এরপর আমরা চাইলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা হচ্ছে কি করতে পারি, এটা কি বলে, রিভার্স করতে পারি, তাই না? সোয়াইপ করতে পারি, সোয়াপ করতে পারি। যে দেখেন ফিল কালারে যে কালার আছে সেটা স্ট্রোকে দিয়ে দিলাম, স্ট্রোকের কালার এখানে কনভার্ট করা যাবে। এক্ষেত্রে আপনার ধরেন একটা কালার আপনার স্ট্রোক কালারে আছে, আপনি চাচ্ছেন এটাকে ফিল কালারে কনভার্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ফিল কালার হয়ে যাবে। এবার এখানে ডাবল ক্লিক করে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। এই অপশনগুলো আপনাদের আর কি একটু বোঝানোর চেষ্টা করছি। যেটা নান করবেন, ধরেন এটা নান করবেন, এখানে ক্লিক করবেন, নান হয়ে যাবে। এখানে আর কোনো কালার নেই, শুধুমাত্র পাত আছে। আবার চাইলে একে জীবন্ত করতে পারবেন এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে। এখানে একটা অপশন আছে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে ক্লিক করলে আপনার যে অবজেক্টটা সেটা ডিফল্ট কালার হয়ে যাবে, মানে ফিল কালার হবে হোয়াইট, স্ট্রোক কালার হবে ব্ল্যাক। এখানে ক্লিক করলে এখানে ফিল কালার, এটা গ্রেডিয়েন্ট, এটা নান করার অপশন। ধরেন আপনার একটা সিলেক্টেড অবজেক্ট আছে, সেটাকে আপনি চাচ্ছেন সাদা ফিল কালার করবেন, এখানে ক্লিক করবেন, সাদা হবে। এখানে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট হয়ে যাবে।
আর এটা ক্লিক করবে নান হয়ে যাবে। তো সেটা যেটা উপরে থাকবে সেটার উপরে এগুলো কাজ করে। তো আমি ধরেন এখন উপরে আছে কোনটা, এখন আমি স্ট্রোকটা উপরে করলাম, এখন যদি আমি নান করি তাহলে স্ট্রোকটা নান হয়ে যাবে। আবার আমি একটু ডিফল্ট করে আপনাদের এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে যেটা উপরে হবে তার উপরে এই নিচের 3টা অবজেক্টে কাজ হবে। আমার কথা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারেননি সবাই। আমি এই যে এটা ধরলাম, সিলেক্ট করলাম, এখানে যে 3টে অপশন আছে না, একটা হচ্ছে কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে নান করার অপশন। তো আমি যদি এখন নান করি, কোনটা নান হবে কেউ বলতে পারবেন? হোয়াইট কালারটা নান হয়ে যাবে, তাই না? কারণ উপরে কোনটা আছে? হোয়াইট কালার। এখন যদি আমি নান করি, কোনটা নান হবে? ওই ভাই নতুন, আপনি বলেন তো এখন কোনটা নান হবে? হ্যাঁ, ব্ল্যাক কালারটা নান হবে। কারণ কি? কারণ হচ্ছে ব্ল্যাকটা উপরে রয়েছে। এখন যদি এখানে ক্লিক করি, ব্ল্যাকটা নান হয়ে গেল। শুধুমাত্র ফিল কালার রয়েছে, সেটা হচ্ছে এটা। এখন এখানে ডাবল ক্লিক করে আমি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারি। এটা স্ট্রোকেও ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়গুলো আমি আপনাদের খুব সংক্ষেপে আপনাদের বোঝাই দিলাম। আপনারা এটা একটু যাদের বাসায় পিসি আছে তারা এই ক্লাসটা দেখে বাসায় একটু চেষ্টা করবেন। ঘন্টাখানিক চেষ্টা করলে দেখবেন এগুলো পানির মতো সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনাদের পরবর্তী ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের 12তম ক্লাস হয়ে গেল। সামনের ক্লাস 2টা ক্লাস মনে করেন আপনারা কম্পিউটার বাদে করতে পারছেন, মানে আপনাদের নিজস্ব কম্পিউটার বাদে। এরপরের ক্লাসে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাকাউন্ট করানো হবে। ওখান থেকে আপনারা আপনাদের পিসিতে আমাদের এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। তারপরে যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে গ্রিড, আমরা তারপর প্রজেক্ট ভিত্তিক কাজে চলে যাব। বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক কাজ, যেমন গোল্ডেন রেশিও লোগো ডিজাইন। গোল্ডেন রেশিও লোগো ডিজাইনের 2টা ক্লাস থাকবে। লোগো এবং বিজনেস কার্ড ডিজাইনের উপরে 2টা ক্লাস থাকবে। এরপর ফটোশপে মোকআপ বা প্রেজেন্টেশনের জন্য, ভাই পিছনে আপনাদের এত, আমি এটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এত কথা বলছেন কেন? এখানে ফটোশপে বিষয়টা মানে মোকআপ বা প্রেজেন্টেশনের বিষয়টা একটা ক্লাস থাকবে, এবং টি শার্ট ডিজাইনের উপরে 3টা ক্লাস থাকবে। টি শার্ট ডিজাইনেরও ব্যাপক চাহিদা আছে মার্কেট প্লেসে, এটার উপর 3টা ক্লাস থাকবে। এবার লোগো, এনভেলপ ডিজাইন, এনভেলপ, মানে বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক কাজে আমরা এগোতে থাকবো, এবং এইভাবে আমরা 3 মাসের ভিতরে। আচ্ছা, এই ক্লাসগুলো যখন হবে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনাদের এই যে আপনাদের আগের ব্যাচ, 6ষ্ঠ ব্যাচ, ওই ব্যাচে আমি গতদিন সিগনেচার লোগো ডিজাইনের উপরে হোমওয়ার্ক দিয়েছি। 10টা করে সিগনেচার লোগো ডিজাইন করতে হবে। তো এরকম আপনাদেরও করতে হবে। তো সবাই একটু সিরিয়াসলি কম্পিউটার কেনার বিষয়ে দেখেন ভাই, আপনাদের ভালো কম্পিউটার দরকার নেই। 10-12 হাজার টাকায় যে কম্পিউটার পাবেন ওইটাতে আপনি ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি একবারে ভালো কম্পিউটার নেব, বাজেট আমার 50,000, 60,000, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। যদি মনে করেন যে না আমি ভালো কম্পিউটার নিব, 50-60 হাজার টাকার পিসি একটু কম দামে নিব, সেক্ষেত্রে আপনারা 25, 30, 35 এরকম বাজেট রাখলে ভালো ভালো পিসি অল্প টাকায় পেয়ে যাবেন, যা কিনা পরবর্তীতে বিক্রি করতে গেলেও একটা ভালো দাম পাবেন। তো বিষয় হচ্ছে বিক্রি করার ইন্টেনশনে কিনেন না। ইন্টেনশন এমন থাকবে যে আমি এই 6 মাসের জার্নিতে আমার যেন এই কম্পিউটার থেকে ইনকাম করতে পারি, এরকম মন মানসিকতা নিয়ে আপনারা এগোতে থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, সামনের ক্লাসে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই যেতে পারেন।